হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি ভীষণ উপকারী একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করা যায়। অনেকেই ঘি খুব সুন্দরভাবে বাড়িতে খুব সহজেই করে নিতে পারে, অনেকে ঘি করতে পারে না। যারা পারে না তাদের জন্য আজকের এই রেসিপি। আমি অনেক দিন ধরে কিন্তু সর তুলে রেখেছিলাম, প্রায় মাসখানেক ধরে ফ্রিজের মধ্যে আমি একটু একটু করে সর তুলে তুলে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ সরটা আমার কতটা শক্ত হয়ে গেছে। সরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সরটা কতটা শক্ত হয়ে আছে, কারণ এটা ফ্রিজের মধ্যে রাখা আছে প্রায় মাসখানেক হলো। তো আমার কর্তা মশাই তো মাথা খারাপ করে দিচ্ছে, তুমি কবে ঘি বানাবে, সরটা তো নষ্ট হয়ে যাবে। আমি সময়ই করে উঠতে পারছিলাম না। তো আজকে আমি ফ্রিজ থেকে সরগুলোকে বের করলাম, দেখলাম না সরটা ভালোই আছে। তো এবার আমি একটু ঘি তৈরি করে নেব খুব সহজ পদ্ধতিতে। আর বাড়ির তৈরির ঘি এত দুর্দান্ত টেস্টি হয় যে কল্পনাই করা যায় না। দোকান থেকে ঘি নিয়ে এসে আর এই বাড়ির ঘি দুটো পাশাপাশি রেখে দেখবেন যে ঘিটা কতটা টেস্টি। একবার এই ঘি বানালে 2-3 বাড়ি থেকে কিন্তু এই গন্ধ পাওয়া যায়। এত ভালো, এত সুন্দর। আশা করি প্রত্যেকের বাড়িতেই তো দুধের সর প্রত্যেকের বাড়িতেই তো দুধ নেওয়া হয় খাওয়ার জন্য। তো একটু অল্প অল্প করে দুধের সর তুলে রেখে যদি এইভাবে একটু ঘি বানিয়ে নেওয়া যায়, আর গরম ভাতে বাড়িতে যদি কেউ খায়, একবার খেলে কিন্তু এর স্বাদ কখনো কেউ ভুলতে পারবে না। আমি দুধের সরটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু পেস্ট করে নেব। আমি এখানে বলে রাখি, এই মাখনটা যখন তৈরি করব না, মাখন তৈরির সময় কিন্তু এখানে এক ফোঁটাও জল আমি দেব না। এত সুন্দর একটা মাখন হবে। আর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে মাখন যে এত সুন্দর হয় তা কিন্তু কল্পনা করা যায় না। আগের দিনে আমাদের ঠাকুমাকে দেখতাম হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে তারপরে ঘি তৈরি করতেন, আর বেশ কিছুক্ষণ ধরে ঘন্টা খানেক ধরে হাত দিয়ে ফেটাতে থাকতেন। তখনকার দিনে তো মিক্সিং গ্রাইন্ডার ছিল না। তো আমি কিন্তু অল্প সময়ের মধ্যে ভীষণ সুন্দরভাবে আর আগের পদ্ধতিকে ফলো করেই কিন্তু এইভাবে মাখন থেকে আমি ঘি করে নিচ্ছি। এত ভালো একটা মাখন তৈরি হয়েছে যে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ঘি হতে পারে। আমি মিক্সিং গ্রাইন্ডারের থেকে মাখনগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। একবারে আমার হলো না, তাই আমি দুবারে করলাম। এবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আরও বাকি যে সর আছে সেই সরটা আমি নিয়ে নিচ্ছি। এটাকে ওই সেম পদ্ধতিতে একইভাবেই ভালো করে পেস্ট করে নেব। তো এইভাবে ভীষণ সুন্দরভাবে মাখন তৈরি হয়। যদি টাটকা সরের মাখন তৈরি করা যায় তাহলে কিন্তু রুটি বা পরোটা পাউরুটির সাথে কিন্তু একটু চিনি মিশিয়ে খেলে মানে অসাধারণ হবে, অসাধারণ টেস্ট হবে। তো এইভাবে কিন্তু করে নেওয়া যেতে পারে খুব সহজ পদ্ধতিতে ঘি। তো আমি ভালো করে মাখনটা তৈরি করে নিয়েছি। মাখনটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে মাখনটা কত সফট আর কত নরম হয়েছে। আর বেশ দীর্ঘদিন ধরে তুলে রাখা ছিল বলে আমার মাখন সরটাও বেশ পুরু হয়েছিল, আর মাখনটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই মাখন দিয়ে এত ভালো একটা ঘি হবে, এই ঘি একবার যে খাবে তার মুখে কিন্তু আসল ঘিয়ের স্বাদ লেগেই থাকবে। তো আমি একটু বাটির মধ্যে সামান্য একটু নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে মাখনটা ফেটানো হয়েছে। আর মাখনটা যত ভালো ফেটানো যাবে জলের মধ্যে দিলেই কিন্তু সেটা কিন্তু ভেসে উঠবে। দেখেই বোঝা যাচ্ছে যে ঘিয়ের জন্য কিন্তু আমার মাখনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত মাখনটা নিয়ে আমি গ্যাসে চাপিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়েই করতে হবে আর নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু ঘি ভালো হবে না, তলায় লেগে গেলে ঘি পুড়ে গেলে কিন্তু একদমই ভালো টেস্ট হবে না। এইভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকতে হবে। তা দেখাই যাচ্ছে যে নাড়তে নাড়তে কিন্তু আমার ঘিটা ওপরের দিকে ভেসে উঠেছে, আর সেগুলো কেমন যেন একটা দানা দানা টাইপের হয়ে গেছে। এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমার কিন্তু ঘিটা এখনও কাঁচা আছে। এই যে ঘি আমার একেবারে প্রায় হয়ে এসেছে, তাই একদম ফেনায় ভরে গেছে কড়াইটা। আরও
1-2 মিনিট একটু আমি এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ঘিয়ের যে ভেতরের চাছি বলি আমরা এটাকে, চাছিটা যখন একেবারে কড়া হয়ে যাবে, কালচে হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে ঘিটা হয়ে গেছে। কাঁচা অবস্থায় নামালে কিন্তু ঘিটা একদমই ভালো হবে না, টেস্টটাও ভালো হবে না। তো এইবারে এটাকে ছেড়ে দিব, আর দেখতে দেখতে ফেনাটা কিন্তু বসে যাবে। ফেনাটা যখন বসে গেছে তারপরে আমি দেখাচ্ছি যে আমার ঘিটা কতটা সুন্দর হয়েছে। কালো যে চাছিটা সেটা কিন্তু তলায় বসে যাবে আর ঘিটা ওপরের দিকে ভেসে যাবে। এইবার একটা পাত্রের মধ্যে পরিষ্কার একটা কাপড় নিলাম, সেই কাপড়ে এবার আমি ঘিটা ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে কালো অংশটা সেটা কিন্তু খেতে দারুণ লাগে। মুড়ি দিয়ে আর একটু চিনি দিয়ে মেখে একবার যে খাবে এর টেস্ট কখনো ভুলতে পারবে না। এটাকে আমরা চাছি বলি দেশীয় ভাষায়। আর কে কীভাবে কি বলে এই ঘিয়ের তলার যে অংশটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা বাড়িতে এগুলোকে চাছি বলেই জানি। এগুলো রুটির সাথেও খুব ভালো লাগে, একটু চিনি মিশিয়ে নিতে হবে আর একটু মুড়ি দিয়ে মেখে খেলেও দারুণ লাগে, একদমই তেতো লাগবে না, কারণ আমি অতটাও পুড়িয়ে দিইনি যে তেতো লাগবে। এই যে এই অংশটা দারুণ লাগে, এর মধ্যে একটু চিনি মিশিয়ে নিতে হবে আর মুড়ি দিয়ে মুড়ি মাখা ভীষণ সুন্দর লাগে। যে আমার ঘিটা হয়ে গেছে, ঘিয়ের পাকটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর কালার হয়েছে। ঘিটা কিন্তু ভালো করে পাক না করলে, ঘি কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না কিন্তু, আর ঘিটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঘিটা আমার হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নিয়ে একটা কৌটোয় ঢেলে নিলাম। আমার কিন্তু এখানে প্রায় 100 গ্রামের মতো ঘি হয়েছে। তো বাড়িতে যতটা সর তুলে রাখা যাবে সেই হিসাবেই কিন্তু ঘিটা তৈরি হবে। ঘিটা জমে যাওয়ার পর এবার আমি দেখাচ্ছি চামচে তুলে ঘিটা কতটা সুন্দর দানাদার হয়েছে। এই ঘি গরম ভাতে যখন খাবে হাতে কিন্তু এর সেন্ট লেগে থাকবে, আর সাবান দিয়ে হাত ধুলেও কিন্তু এর গন্ধটা যাবে না। এত সুন্দর ঘি বানানোর পদ্ধতিটা যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও সুন্দর সুন্দর রেসিপি এবং স্কিন কেয়ার পাওয়ার জন্য।